এই বছর একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা যদি একদম কনস্ট্যান্ট হয়ে মানুষের মুখে শোনা যায় তাহলে সেটা হলো মণিপুর জ্বলছে। শুরুতে শোনা গিয়েছিল এবং শেষ পর্যন্ত এই কথা কিন্তু এখনো শোনা যাচ্ছে যে মণিপুর জ্বলছে। কে জ্বালাচ্ছেন, কেন জ্বলছে, এই প্রশ্নগুলো আপনি করলে আপনি কোন দিকে বসে গোটা বিষয়টার মূল্যায়ন করছেন তার উপর নির্ভর করবে যে উত্তরটা আপনি কি দেবেন। কিন্তু এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মণিপুর জ্বলছে। একদম বছরের শুরু থেকে আমরা শুনে আসছি মণিপুরে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল, সেখান থেকে যে সংঘাতের আগুন জ্বলেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত নেভেনি। প্রথম যখন এই সংঘাতের কথা সামনে আসে বেশ কিছুটা অপেক্ষা করার পরে মেইন স্ট্রিম মিডিয়া একটু ঘুরে তাকায়, একটু নড়াচড়া করে, এদিক ওদিক করে, এই নিয়ে কথাবার্তা শুরু হয়। বিরোধীরা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে শুরু করে, বিরোধীরা চিৎকার চেঁচামেচি করেন, প্রতিবাদ করেন, বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বেশ কিছু টিম পাঠানো হয় মণিপুরে। কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে ফ্লেভার বদলেছে, নতুন বিষয় সামনে চলে এসেছে, নতুন খবর সামনে চলে এসেছে। মণিপুর নিয়ে এখন আর সেভাবে চর্চা হয় না, মেইন স্ট্রিম মিডিয়াও সেখান থেকে চোখ সরিয়ে নিয়েছে। একই কথা একইভাবে কতদিন আর দেখানো যায় বলুন তো? মানুষের কথা মনে করে ক্যামেরাও শিফট করে। এখন মণিপুর নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার এটাই বাস্তব যে মণিপুর কিন্তু এখনো জ্বলছে। মণিপুরে যে সংঘাত শুরু হয়েছিল সেই সংঘাত ভারতের একটি রাজ্য মণিপুর, সেখানে এখনো পর্যন্ত চলছে, সেই সংঘাতের আগুন জ্বলছে এবং এখনো পর্যন্ত ভারতের মণিপুর জ্বলছে। এই বছরে কি কি ঘটনা ঘটেছে এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের উপরে প্রভাব ফেলেছে, এই বছরে সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে তাকাতে গেলে অবশ্যই সেখানে রয়েছে লোকসভা নির্বাচন। তবে লোকসভা নির্বাচনেরও আগে এবছরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দিরের উদ্বোধন হয়, প্রভু রাম বা রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রচুর মানুষের আবেগ জড়িয়েছিল এই মন্দিরের সঙ্গে। এবং আপনারা জানেন যে আমরা সাধারণত এটাই জানি যে গৃহপ্রবেশ হয় বাড়ি তৈরি হয়ে যাবার পর, কিংবা অন্নপ্রাশন হয় একটি বাচ্চা জন্ম নেবার পর, বা শ্রাদ্ধের অনুষ্ঠান হয় একজন মারা যাওয়ার পর। কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়া এবং রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে জানা যায় যে রাম মন্দিরের সমস্ত যে নির্মাণ কার্য সেগুলো আসলে সম্পন্ন হবে 2025-এ। এই রাম মন্দিরের উদ্বোধন, রাম মন্দিরের প্রতিষ্ঠা, এই সমস্ত কিছুই একটা ইতিহাসের অঙ্গ। দীর্ঘ সময় ধরে অনেক ঘটনা, উত্থান পতন, রাজনৈতিক নানান রকম কিছু হওয়ার পরে ফাইনালি এই রাম মন্দির তৈরি হয়েছে। আগেই যেটা বললাম, প্রচুর মানুষের আবেগ জড়িয়েছিল এই রাম মন্দিরের সঙ্গে, এখনো রয়েছে। কিন্তু সেখানেই কোথাও একটা তাল কাটে দুটি ঘটনায়। প্রথম ঘটনা যখন জানা যায় যে রাম মন্দির উদ্বোধন হওয়ার কয়েক মাসের মধ্যেই রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, এবং দ্বিতীয় ঘটনা যখন দেখা যায় যে রাম মন্দির এবং ভগবান রামকে জয়ের জয়গান করে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি নির্বাচনী লড়াই লড়তে নেমেছে। রাম মন্দির তৈরি করা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। কিন্তু এই রাম মন্দির তৈরি করা, বিজেপির লড়াইতে নামা, এই সমস্ত কিছুর পরেও একটা বিষয় অবশ্যই এবারে দেখা গেছে যে রাম মন্দির ঠিক যে জায়গায় তৈরি হয়েছে, রাম মন্দিরের ভূমি, সেইখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভোটে হেরে গেছে। লোকসভা নির্বাচন আগেই বললাম, সেখানে দেখা গেছে যে হেরে গেছে। অর্থাৎ রাম মন্দিরের যে ভূমি, সেই ভূমির ভোট কিন্তু বিজেপি বা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসেনি। ঠিক যেভাবে তাদের ঝুলিতে আসেনি বা বাস্তবে বিষয়টা সত্যি হয়ে সামনে আসেনি বিজেপির সেই হুঙ্কার আব কি বার 400 পার। আপনারা জানেন 2019-এ বিজেপি এবং নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরেই বিজেপি এবারেও নরেন্দ্র মোদীকে সামনে রেখে হুঙ্কার দেয় আব কি বার 400 পার, 400টি আসনে তারা এবার জিতবে, এটাই তাদের লক্ষ্য। কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পরে দেখা যায় সেটা তো হয়নি, এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও কিন্তু লাভ করেনি। সরকার গঠন করার জন্য অন্যদের হাত বিজেপিকে ধরতে হচ্ছে। এনডিএ সরকার গঠন হয়েছে, তবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবং এই যাদের হাত ধরতে হচ্ছে সেখানেও কিন্তু অনেকেই প্রথম থেকেই বলেছিলেন যে এই হাত ধরার জন্য বিজেপি সরকারকেও যথেষ্ট দাম দিতে হবে। যে দুজনের হাত এবার বিজেপিকে ধরতে হয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বছরের, এবং তার মধ্যে দুজনেই কিন্তু ভারতীয় রাজনীতির মঞ্চের বলা যেতে পারে একেবারে দুজন পোড় খাওয়া রাজনীতিবিদ। একজন নীতিশ পাল্টুরাম কুমার, যিনি ক্ষমতায় থাকার জন্য যা খুশি করতে পারেন, এদিক থেকে ওদিক, এপাং ওপাং ঝপাং যা ইচ্ছে করতে পারেন। এবারেও লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি শাসক দল নয় বিরোধীদের সঙ্গে গিয়ে বসেছেন, নরেন্দ্র মোদী এবং বিজেপির বাপ্পান্ত করেছেন, কিন্তু তারপরে ঠিক আবার অন্যদিকে চলে গিয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপির হাত ধরে নিয়েছেন। তবে বাপ্পান্তের কথাই যদি আসে তাহলে আরেকজন তো আরো এক কাঠি উপরে, চন্দ্রবাবু নাইডু, যার হাত ধরে এবারে বিজেপি সরকার গঠন করেছে। চন্দ্রবাবু নাইডুও কিন্তু একাধিকবার বিজেপি এবং নরেন্দ্র মোদীর মুন্ডপাত করেছেন, প্রচন্ড খারাপ খারাপ কথা বলেছেন। তাকে গালাগালি না দিলে একেবারে সকালবেলা
সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না চন্দ্রবাবু নাইডু, এইরকম পরিস্থিতি, কিন্তু তারপর তিনিও গিয়ে কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপির হাত ধরেছেন, সরকার গঠন করেছেন। এবার এই দুজনের হাত ধরার জন্য আসলে বিজেপি সরকারকে কত দাম দিতে হলো এবং সেই বিলটা কতটা লম্বা হলো সেটা জানা গিয়েছিল এবছরের বাজেট সামনে আসার পর। যে বাজেটে দেখা গিয়েছিল যত ভালোবাসা কেন্দ্রীয় সরকারের, ভালোবাসা, খরচ, টাকা পয়সা সমস্ত কিছু উজাড় করে শুধু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর জন্য, বাকিরা পেয়েছেন বুড়ো আঙুল। এবার এই বুড়ো আঙুলের কথায় যদি হয় তাহলে আঙুল ফুলে কলা গাছের কথাও বলতে হবে। এই বছর ইলেকটোরাল বন্ডস, রাজনৈতিক চাঁদাবাজি বা রাজনৈতিক তোলাবাজির যে সুন্দর একটা সিস্টেম তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে যে কোনো রাজনৈতিক দলকে পুঁজিপতিরা যত খুশি টাকা দিতে পারবেন, কিচ্ছু সামনে আসবে না, কেউ জানতে পারবেন না কে কত টাকা দিয়েছেন, এই যে সুন্দর একটা সিস্টেম তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সিস্টেমকে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং কে কত টাকা দিয়েছেন কোন রাজনৈতিক দলকে সমস্তটা সামনে রাখতে হবে এই নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। এবং সেই তালিকা সামনে আসার পরে মানুষের রীতিমতো চক্ষু চড়ক গাছ। এক একটি বড় বড় কোম্পানি বিভিন্ন রাজনৈতিক দলকে যে পরিমাণ টাকা পয়সা দিয়েছে তার সঙ্গে অনেক কিছুরই আবার যোগসূত্রও বেরিয়ে আসে। এই তালিকা সামনে আসার পরে কেন কোনো কোনো কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু হলেই ইডি সিবিআই সেই কোম্পানির তদন্ত শুরু করলেই তারপরে দেখা যাচ্ছে যে সেই কোম্পানি বিজেপি সরকার, কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে বিজেপি, তাদেরকে বড় বড় টাকার চাঁদা দিয়েছে, এত এত টাকা দিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো সামনে উঠে আসে। তারই সঙ্গে আবার তৃণমূল কংগ্রেসের মতো একটি রিজিয়নাল পার্টি, তারা কি করে এই টাকা পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে পড়তে পারে, সেই সব বিষয়গুলোও সামনে উঠে আসে। কিন্তু তাতে কি বা হলো, ইলেকটোরাল বন্ডস নিয়ে এবছর খানিক চর্চা হলো, কিন্তু তারপরে কোথাও কেউ খুব একটা ধাক্কাও খায়নি, কাউকে খুব একটা কিছু হারাতেও হয়নি, সেভাবে কাউকে কোনো শাস্তিও পেতে হয়নি, কাউকে কিছু হারাতে হয়নি। নো ওয়ান টার্নড আউট টু বি দ্য লুজার আদার দ্যান দ্য সিটিজেন্স অফ দিস কান্ট্রি। এবং তারই সঙ্গে আপনি যদি পলিটিক্যাল লুজিং আউটের কথা বলেন তাহলে এই বছর একটি বিরাট মহিরুহ পতন দেখতে পাওয়া গেছে, বিরাট একটি পরাজয় সামনে এসেছে। আর তিনি হলেন উড়িষ্যায় এতদিন ধরে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, নবীন পটনায়ক। দীর্ঘ সময় ধরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী থাকার পর এবছরে উড়িষ্যার নির্বাচনে তিনি পরাজিত হন এবং মুখ্যমন্ত্রীর পদটাকে ছাড়তে হয়। দেখুন, নবীন পটনায়ক তিনি রিলাক্টেন্টলি, মানে তার পরিবারের জন্য তিনি রাজনীতিতে এসেছিলেন, তাকে বলা হতো রিলাক্টেন্ট পলিটিশিয়ান, বাট হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট স্টেটসম্যান অ্যান্ড এ জেন্টলম্যান থ্রু অ্যান্ড থ্রু। রাজনীতিতে অত্যন্ত ভদ্র একজন ব্যক্তি ছিলেন। এবার কেন তিনি নির্বাচনে হেরে গেলেন এত বছর পরে এবং এত বছর পরে মুখ্যমন্ত্রীর পদটাকে কেন খোয়াতে হলো, এর কারণ হিসেবে অনেকেই এই রাজনীতির পাকে তার ভদ্র হয়ে থাকা বা সময় মতো তার বিপদ বুঝতে না পারা, এগুলোকে কিন্তু অনেকেই চিহ্নিত করেছেন। কিন্তু তিনি পরাজিত হয়েছেন, তিনি এখন মুখ্যমন্ত্রী নেই উড়িষ্যার, এবং নবীন পটনায়কের যা বয়স তাতে আরেকবার তিনি একটা পলিটিক্যাল কামব্যাক করবেন এর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এবং সেই কারণেই বলতে হয় যে নবীন পটনায়কের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভারতের রাজনৈতিক মঞ্চ থেকে বিদায় নেবার সেই বিষাদের সুর কিন্তু এই বছরেই বাজা অলরেডি শুরু হয়ে গেছে। বিদায়ের সুর যদি বাজতে শুরু করে, কোথাও কোথাও আগমনের সুরও আবার বাজছে রাজনৈতিক মঞ্চে। ভারতের রাজনৈতিক মঞ্চে এইবারে পদার্পণ করেছেন প্রশান্ত কিশোর। এতদিন ধরে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ছিলেন বটে, ছড়ি ঘুরিয়েছেন এবং সবাইকে শিখিয়েছেন কিভাবে নির্বাচনে জিততে হয়, তবে রাজনৈতিক মঞ্চে, নির্বাচনী লড়াইয়ের মঞ্চে এই বছর প্রথম তিনি পদার্পণ করেছেন। আপনারা জানেন তিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছেন, জনসুরাজ পার্টি, বিহারে, এবং দীর্ঘ সময় ধরে সেখানে পদযাত্রা এবং অন্যান্য সমস্ত কিছু করার পর ফাইনালি এই বছর বিহারের উপনির্বাচনে 4টি জায়গায় প্রশান্ত কিশোর তার নিজের দল জনসুরাজ পার্টির 4 জন প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন লড়াইয়ের জন্য, এবং সেখানে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল এবং তার প্রার্থীরা শুধু পরাজিত হয়েছেন বললে ভুল হবে, একেবারে মুখ থুবড়ে পড়েছেন। এই প্রথম লড়াইতেই প্রশান্ত কিশোরের প্রার্থীদের কিন্তু একেবারে জামানত বাজেয়াপ্ত হয়েছে। মানে নির্বাচনী রাজনীতিতে কিভাবে জিততে হয় সেটা অন্যদের শেখানো আর নিজে নির্বাচনী ময়দানে লড়াই করে দেখানো, দুটো যে যথেষ্ট আলাদা বিষয় সেটা নিশ্চয়ই তার ঠাহর হচ্ছে। যদিও প্রশান্ত কিশোর বলছেন ঠিক আছে, স্মল সেটব্যাক হতেই পারে, কোনো ব্যাপার নয়, আমরা গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়াচ্ছি এবং এই কথাটা এখনো পর্যন্ত বলছি। 2025-এ বিহারের যে বিধানসভা নির্বাচন হবে সেখানে জনসুরাজ পার্টি ক্ষমতায় আসবে। অর্থাৎ প্রশান্ত কিশোর এখনো আত্মবিশ্বাসী যে 2025-এর বিহারের বিধানসভা নির্বাচনে তার দলই জিতবে। অর্থাৎ প্রশান্ত কিশোরের অবস্থা এখন আশায় বাঁচে চাষা।
তবে আশায় বাঁচে চাষা যদি বলতে হয় তাহলে পর্বের একেবারে শেষে অবশ্যই বলতে হবে বাংলাদেশের কথা। বাংলাদেশের উপর দিয়ে এই বছর একটা রীতিমতো ঝড় বয়ে গেছে। একটা গণ অভ্যুত্থান, ছাত্রদের আন্দোলন, সেখান থেকে একটি সরকারের পতন, সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং তিনি বর্তমানে ভারতে এসে রয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন। এই গণ অভ্যুত্থানের ঘটনা, টালমাটাল পরিস্থিতি, সমস্ত কিছুর পরে বাংলাদেশে আবার যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদের উপরে অত্যাচারের ঘটনা সামনে এসেছে, সেই অত্যাচারের পরিমাণ বেড়েছে, এই অভিযোগ বারবার সামনে উঠে এসেছে। একের পর এক অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে উঠে এসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারত দুটি দেশেরই সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু এর প্রভাবও পড়েছে। দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনার কোন জায়গা রয়েছে, কিভাবে এগোনো হবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের আলোচনাও হয়েছে, সেখানে বেশ কিছু বিবৃতি মন্তব্য সামনে এসেছে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন হিসেবে যেটা উঠে আসে সেটা হলো বাংলাদেশের নির্বাচন কবে হবে, কবে অন্তর্বর্তী সরকার নয় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে এলে ভারত সরকারের সঙ্গে সেই সরকারের কূটনৈতিক আলোচনায় যাওয়া, চুক্তির ক্ষেত্রে কথা বলা, সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের ঘটনা যেগুলো শোনা যাচ্ছে সেই নিয়ে ভারতের চিন্তার কথা প্রকাশ করা, একটা সুরাহার জায়গায় আসা, এই পথগুলোও কিন্তু সুগম হতে পারবে। অবশ্যই আপনারা জানেন চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের ঘটনার কথা বাংলাদেশে এবছরে সামনে এসেছে এবং তারই সঙ্গে তিনি সঠিকভাবে আইনি সহায়তা পাচ্ছেন না এই অভিযোগ উঠে এসেছে, সঠিকভাবে শুনানি হচ্ছে না, আইনি প্রক্রিয়া আদৌ সঠিকভাবে বাংলাদেশে চলছে কিনা সেই নিয়েও কিন্তু বারবারই প্রশ্ন উঠে এসেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটি দেশের মধ্যে সম্পর্ক কবে স্বাভাবিক হবে, দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক বলুন, রাজনৈতিক এবং সামাজিক যে সমস্ত প্রভাবগুলি পড়ছে সেক্ষেত্রে কবে সমাধান বা সুরাহা দেখতে পাওয়া যাবে, কবে একটা দৃঢ় পদক্ষেপ দেখতে পাওয়া যাবে, এদিকে আমরা সকলেই তাকিয়ে রয়েছি। তবে একটা কথা বলা যায় যে সমস্যার সমাধান যদি এর মধ্যেও খুব তাড়াতাড়ি না হয় তাহলে আগামী বছর 2025-এ বেশ কিছু বড় বড় এবং কড়া পদক্ষেপ কিন্তু সামনে আসতে পারে, যার প্রভাব শুধুমাত্র আগামী বছরেই নয় আগামী বেশ কয়েক বছরে কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু ওই যে একটা কথা আছে, উই উইল ক্রস দ্যাট ব্রিজ ওয়েন ইট কামস। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলতে হয়, থেমে থাকলে তো চলবে না। একের পর এক ঘটনা সামনে আসে এবং আমরা একের পর এক সেই ঘটনাগুলোর দিকে এগিয়ে যাই, কিন্তু একদম বছরের শেষে এসে একটু ফিরে তাকানোর একটা সময় হয়, মূল্যায়নের সময় হয় যে এই বছর কি কি দেখে এলাম, যে জিনিসগুলো আমাদের জীবনে আমাদের সমাজের ওপরে প্রভাব ফেলে গেল, যেগুলো মনে থাকবে বা যার ফলো আপ বেশ কিছু ঘটনা হয়তো এর পরের বছরেও দেখতে পাওয়া যাবে। আপনারা জানেন যে এই ফিরে দেখা গোটা বছরটায় কি কি হয়েছে সেই ফিরে দেখার আজ হচ্ছে দ্বিতীয় পর্ব। এই ফিরে দেখার প্রথম পর্বটা, প্রথম ভাগটা কিন্তু আমরা অলরেডি প্রকাশ করেছি। আপনারা যারা আজকের পর্ব দেখছেন আগের পর্বটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি লিংক দিয়ে রাখবো কমেন্টে এবং ডেসক্রিপশনে। তারই সঙ্গে যে যে বিষয়গুলির কথা এখানে তুলে ধরলাম, মণিপুর থেকে বাংলাদেশ পর্যন্ত প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি, আমরা পর্ব করেছি, তার মধ্যে কিছু লিংক আমি দিয়ে রাখবো কমেন্টে, আপনারা কিন্তু সেই পর্বগুলোও দেখে নিতে পারেন এবং আমাদের এই চ্যানেলের হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের এই সংক্রান্ত বাকি পর্বগুলিও কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের যদি মনে হয় কোনো ঘটনা বাদ পড়ে গেল, এবছরে এমন কোনো ঘটনা ঘটেছে যেটার কথা হয়তো আমি উল্লেখ করতে ভুলে গেছি, সেইটা কিন্তু মনে পড়লে অবশ্যই আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরাও কিন্তু কমেন্টের দিকে চোখ রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শেষ করছি।